আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আ বেশ কিছুদিন যাবৎ আপনারা অনেকেই আ আমাকে জানাচ্ছেন যে, "আপু, আমি অনেক পড়াশোনা করছি, কিন্তু কোনো প্রিলি টিকছি না। প্রচুর পড়াশোনা করছি, প্রিলিও টিকছি, লিখিতও টিকছি, কিন্তু ভাইভাতে গিয়ে আর আমার চাকরিটি হচ্ছে না। অথবা আমি প্রিলি পাস করছি, আমি লিখিত পাস করতে পারছি না।" এই কারণগুলোকে এগুলো থেকে কিভাবে আমি নিজেকে আ একটা চাকরি এগুলো থেকে কিভাবে আসলে আমি মুক্তি পেতে পারি? আমি কিভাবে একটা ফাইনালি একটা চাকরি পেতে পারি? দেখুন, বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে প্রশ্ন ফাঁস হয়, যেখানে তদবিরে চাকরি হয়, যেখানে এতদিন বিশাল একটা কোটার আ উম বার্ডেন ছিল, সেখানে তো অবশ্যই চাকরি পাওয়াটা কঠিন। তার উপরে আমরা নিজেরাও যেহেতু অমনোযোগী, আমাদের বেসিক ভালো থাকে না। আমাদের পড়াশোনা করতে ইচ্ছা করে না। আমাদের ১ দিন পড়লে ২ দিন পড়তে ইচ্ছা করে না, কনসেনট্রেশন থাকে না বা কন্টিনিউটি থাকে না। তো এই বিষয়গুলো আসলে আ একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে যে আপনার চাকরি হচ্ছে না। এখন যে বিষয়টা হয়, ধরেন প্রশ্ন ফাঁসের কথা যদি আমি বলতে চাই, আ এতদিন আমরা জানতাম যে বিসিএস পরীক্ষাটা প্রশ্ন ফাঁসের থেকে মুক্ত। কিন্তু দেখলাম যে আমরা কিছুদিন আগেই আ আবেদ চাচা, তার ছেলে আরো বেশ কিছু প্রশ্ন ফাঁসের চক্র বের হয়েছে। তার মানে বিসিএস পরীক্ষায় প্রশ্ন ফাঁস হচ্ছে। সেখানে আরো নিচের দিকে যে চাকরিগুলো আছে, নিচের গ্রেডের চাকরিগুলো যেগুলো আছে, সেখানে তো এটার আসলে ভয়াবহতা ব্যাপক। তবে এই প্রশ্ন ফাঁসের যে ব্যাপারটা, এটা কিন্তু সামর্থ্য আসলে কতজনের আছে। আমাদের মধ্যে বেশিরভাগই আমরা আছি যাদের আমাদের আসলে বিসিএস পরীক্ষা বা অন্যান্য চাকরি পরীক্ষার জন্য যে বই কিনতে হবে, যদি একটা কোচিং এ ভর্তি হওয়া লাগে, সেই কোচিং এর যে ফি টা, হ্যাঁ? এগুলো যে আমরা ইন্টারনেট ইউজ করব আমি, সেই ইন্টারনেটের যে বিলটা, সেটাই তো আমরা জোগাড় করতে পারি না। সেখানে আমরা সেই ২০,০০,০০০, ৫০,০০,০০০ টাকা, ৬০,০০,০০০ টাকা, ১,০০,০০,০০০ টাকা দিয়ে কিভাবে চাকরি নিব? তো যারা আমরা এই ভয়টা পাই যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে, হচ্ছে, তাহলে চাকরি তো আমি আর পাবো না। আমি যত মেধাবী হই না কেন, আমার আর চাকরি হবে না। কিন্তু এই প্রশ্ন ফাঁস করে হয়তো যে ১০০% এর মধ্যে ০.৫% কিংবা 1% চাকরি নিচ্ছে। নিচের দিকে যে আপনার হচ্ছে প্রাইমারি বা বিভিন্ন নন ক্যাডার চাকরিগুলো আছে সেখানে আ এই ইয়েটা আ বেশি। তবে কিন্তু সেখানেও বেশি মানে কিন্তু যে এমন যে সেখানে 50% বা 30% তা না। সেখানে কিন্তু আ 1 থেকে 2% বা 5% বা সর্বোচ্চ এরকম টাকা-পয়সা দিয়ে মানুষ চাকরি নিতে পারে। তো সেটা কিন্তু আপনাকে আ চাকরি পাওয়া থেকে আসলে বিরত করবে না। এজন্য আমি আপনাদেরকে বলব যে প্রশ্ন ফাঁস আ এই বিষয়টা নিয়ে যদি আপনারা বেশি চিন্তিত থাকেন তাহলে আপনারা এই চিন্তাটা আপনারা ঝেড়ে ফেলুন। এটা আসলে আপনাকে খুব বেশি ইমপ্যাক্ট করবে না। তবে আ আর যদি এটা নিয়ে আপনি বেশি পেইন নেন তাহলে কিন্তু আসলে সেটা আপনার পড়াশোনাকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করবে। হ্যাঁ? কারণ হচ্ছে আ এটা আসলে আপনার জন্য আপনার যদি সেই সামর্থ্যটা না থাকে কিংবা আর এই সরকারও যদি এটাকে প্রতিহত না করে তাহলে আসলে আমরা যারা সাধারণ শিক্ষার্থী তাদের কিন্তু কিছুই করার নাই। তবে আপনাদেরকে আমি আশ্বস্ত করে বলতে পারি, এই যে প্রশ্ন ফাঁসের এই যুগেও কিন্তু আমি বেশ কয়েকটি চাকরি পেয়েছি। হ্যাঁ? তো এবং সেটা বিসিএস থেকে শুরু করে একেবারে প্রাইমারি স্কুলের টিচার হওয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমি চাকরি পেয়েছি। সেখানে আমার কোনো প্রশ্ন ফাঁস বা অন্য কোনো ধরনের কোনো কিছুই ছিল না। এবং আমার মতো এরকম সাধারণ শিক্ষার্থী অনেক, অনেক আছে। তাদের সাথে আপনি কথা বললেই বুঝতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সুপারিশ। সুপারিশ আর প্রশ্ন ফাঁস ২ টা আমার কাছে একই রকম মনে হয় যে আসলে সুপারিশ করার মতো লোকজনই কতজনের থাকে। খুব কম মানুষেরই থাকে। আর এই সুপারিশগুলো একেবারে খুবই কাছের যাদের রিলেটিভ থাকে বা আ হয়তো পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, তারা খুব একেবারে স্ট্রংলি পলিটিক্স করেছে। তাদের ক্ষেত্রে দেখা যায় আসলে এইসব সুপারিশ আসলে কাজ হয়। কিন্তু আমাদের মতো যারা সাধারণ ছাত্র তাদের জন্য কিন্তু আসলে এই সুপারিশের কোনো বিষয় না। তো এই জিনিসগুলো আপনারা মাথা থেকে ঝেড়ে ফেলেন। হ্যাঁ? চাকরির প্রস্তুতির আগে প্রশ্ন ফাঁস, সুপারিশ এই জিনিসটা ফেলে ফেলে দেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কোটা। কোটার বিষয়টা আসলে খুব পেইনফুল। এটা নিয়ে আমিও খুব পেইনে থাকতাম সবসময় এবং কোটা যদি না থাকতো তাহলে আমাদের জন্য আসলে চাকরিটা আ পাওয়া সহজ হতো। আমি নারী, তারপরেও কিন্তু যেমন আমরা যারা ৪০ তম বিসিএস থেকে চাকরি পেয়েছি আমরা কিন্তু কোটাহীন বিসিএস এ চাকরি পেয়েছি।
তো সেখানে কিন্তু যারাই ক্যাডার হয়েছে তারা কিন্তু সবাই আসলে মেধাবী। কিন্তু আমাদের ৪০ এর আগের যে বিসিএস গুলো ছিল সেখানে আপনারা যদি মানে আপনাদের মধ্যে আমি কিন্তু সব জায়গায় আমার নাম্বারটা বলি। আমি যেহেতু শিক্ষা ক্যাডারে আছি আমার নাম্বারটা এইজন্য বলি। আপনাদের মধ্যে অনেকের ধারণা আছে যে শিক্ষা ক্যাডারে আছেন, তার মানে হয়তো অনেক কম নাম্বার পেয়ে তিনি ক্যাডার হয়েছেন। দেখুন আমরা যারা ৪০তম বিসিএস পরীক্ষায় ক্যাডার হয়েছি তাদের যারা বাই চয়েস এ আসেনি তারা ছাড়াও মোটামুটি সবারই অনেক নাম্বার অনেক বেশি। কিন্তু যেটা হতো যে যখন কোটা ছিল না, তখন কিন্তু ৫৬% যখন কোটা ছিল, তখন কিন্তু ৫৬% কোটায় নিয়োগ হতো এবং ওই ৫৬% এর ৫৬% ই যেত হচ্ছে আপনার জেনারেল ক্যাডার গুলো যেগুলো অ্যাডমিন, পুলিশ, পররাষ্ট্র ক্যাডার। হ্যাঁ? তো ওই ধরেন অ্যাডমিন ক্যাডারে যদি আপনার ৩০০ জন নিয়োগ দেয়া হয়, সেখানে ১৪০ জন হবে হচ্ছে আপনার ১ম ১৪০ জন হবে মেধার ভিত্তিতে এবং বাকিরা যাবে হচ্ছে কোটায়। ঠিক আছে? এই যে বাকি যে ১৬০ বিশাল একটা অ্যামাউন্ট এই পুরাটাই কিন্তু কোটা এবং তাদের এরকমও অনেক আছে যারা মাত্র ৪৫০ নাম্বার পেয়ে এসব ক্যাডারে ঢুকেছে। আর আ আর একটা বিষয় হচ্ছে তাদের আবার তারা যেহেতু মুক্তিযোদ্ধা কোটা বা অন্যান্য বিভিন্ন ধরনের কোটা থেকে এসেছে, তাদের ভাইভাটাতেও কিন্তু তারা বেশ একটা ফ্লেক্সিবিলিটি পায়। যে কারণে দেখা যায় যারা কোটার মধ্যে যারা একটু ভালো তারা কিন্তু খুব সহজে আবার মেরিটে পজিশন করে ফেলে, প্লেস করে ফেলে। তো সেক্ষেত্রে দেখা যায় যে সেখানে দেখা যায় মোটামুটি ১০০ ১১০-২০ এরকম থাকে একদম পিওর মেধা থেকে, বাকি কিন্তু পুরাটাই কোটা থেকে। প্রাইমারি স্কুলেতে সেটা আরো বেশি ভয়াবহ। নারী কোটায় সেখানে 60% আরো পোষ্য কোটা হ্যান-ত্যান হাবি-জাবি। এই জিনিসটা আসলে খুবই মারাত্মক একটা বিষয় এবং সেজন্যই তো আমাদের জুলাই বিপ্লবটা হলো। মানে এত বড় একটা মানে রেভলিউশন আসলে হয়ে গেল এই কোটাকে কেন্দ্র করে। যেহেতু এখন কোটাটা নেই এবং পরবর্তী যে সার্কুলার গুলো আছে, সেই সার্কুলার গুলো তো আসলে কোটাবিহীন হবে। সো এখানে কিন্তু আপনাদের মোটামুটি এই যে ফার্স্ট পার্টটা যে আপনার সুপারিশ, আপনার প্রশ্ন ফাঁস বা টাকা দিয়ে প্রশ্ন কেনা, টাকা দিয়ে চাকরি পাওয়া এবং কোটা। এই ৩ টা নিয়ে কিন্তু আপনারা টেনশন করা লাগছে না। হ্যাঁ? তাহলে এই ৩ টা বিষয় আপনারা টোটালি ভুলে যান। এই ৩ টা বিষয় ভুলে গিয়ে আপনাদেরকে যেটা করতে হবে, যেই ৩ টা জিনিসে আপনার হাত আছে, হ্যাঁ? আপনাদের বেসিকটা স্ট্রং করার চেষ্টা করতে হবে। আপনি প্রিলি পাস করছেন। দেখা যায় প্রাইমারি স্কুল ছাড়া বাকি বেশিরভাগ চাকরিতে কিন্তু প্রিলিমিনারি নাম্বারটা আসলে ইউজলেস বলা যায়। যে এটা জাস্ট লিখিত দেওয়ার একটা টিকেট। তাহলে আপনাকে মূল ফোকাসটা কোথায় করতে হবে? বিসিএস সহ অন্যান্য সকল চাকরিতে কিন্তু আপনাকে মূল ফোকাসটা করতে হবে লিখিততে। লিখিততে গিয়ে যদি আপনি ভালো নাম্বার পান, সেক্ষেত্রে কিন্তু আপনার ভাইভাটা খুব বেশি ম্যাটার করে না। ভাইভাটা অবশ্যই খুব ভাইটাল একটা ম্যাটার। বাট লিখিততে যদি আপনি খুব একটা হ্যান্ডসাম নাম্বার পান, এরপরে ভাইভাটা যদি আপনি প্রিপারেশন নিয়ে দেন ভালোমতো, তাহলে কিন্তু আপনাদেরকে এই বিষয়টা করতে হবে না। যারা অনেকেই আমাকে ইদানিং বেশ কয়েকজন আমাকে বলেছেন যে, "আপু আমি অনেকগুলো পরীক্ষা টিকেছি। কিন্তু আমার আল্টিমেটলি চাকরিটা হয় নাই। আমি ভাইভা থেকে বাদ পড়েছি কিংবা লিখিততে বাদ পড়েছি।" তো আপনারা মূল ফোকাসটা এখানে দেন যে আপনারা যাতে করে আপনার লিখিত পরীক্ষাটা খুব ভালো হয়। আর আপনি যখন লিখিত পরীক্ষাটা খুব ভালো দেবেন, অটোমেটিকলি ভাইবার জন্য আপনার একটা প্রিপারেশন হয়ে যাবে। তখন আপনি কিন্তু ভাইবার জন্যও ভালো করে প্রিপারেশন নেবেন। তখন কিন্তু আপনার চাকরি হওয়াটা খুব সহজ হয়ে যাবে। তো এইজন্য প্রিপারেশনটা যখন আপনারা নিতে থাকবেন, আপনারা ঠিক ওয়েতে প্রিপারেশনটা নেন। অনেক সময় দেখা যাচ্ছে আপনারা অনেক পড়ছেন কিন্তু ভুল ওয়েতে পড়ছেন। যে ওয়েতে পড়লে আপনাকে চাকরি পাওয়াটা আপনার জন্য সহজ হবে, আপনি সেই ওয়েতে না পড়ে আপনি এমন কিছু জিনিস পড়ছেন যেই জিনিসটা আসলে আপনাকে চাকরি পাওয়া থেকে আরো দূরে রাখছে। এজন্য আপনাদেরকে আমি সবসময় যেটা বলি যে, যেই পরীক্ষাই দেন না কেন আপনি সিলেবাসটা বিশ্লেষণ করে পরীক্ষা দেন। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে চাকরির পরীক্ষা মূলত ব্যাংক এবং বিসিএস বেস। তো সেভাবে যদি আপনি প্রিপারেশনটা নেন, তাহলে আপনার চাকরিটা খুব সহজেই হবে। ঠিক আছে? আরেকটা হচ্ছে যে আমাদের বেসিকের দুর্বলতা। আমাদের বেসিকের দুর্বলতার দিকে কিন্তু আমরা কখনোই খুব বেশি নজর দেই না। যেমন আমি যদি জানি যে আমি ইংরেজি পারি না, আমি বাংলা পারি না। এই জিনিসটা যদি আমি জানি তাহলে কিন্তু আমি অবশ্যই এটা ইমপ্রুভ করতে পারবো। কারণ যারা হচ্ছে আপনার বেশি পারে ইংরেজি কিংবা গণিত বা অন্য যেকোনো যে সাধারণ জ্ঞান যারা বেশি পারে, তারা কেন পারে এই বিষয়টা কিন্তু আগে আপনাকে বুঝতে হবে। তারা ওই জিনিসটাতে সময় দিয়েছে, ফোকাসড করেছে। ঠিক আছে?
এখন আপনি যেটাতে ফোকাসড থাকবেন, সেই জিনিসটা নিয়ে আপনি যখন বেশি চিন্তা করবেন, গবেষণা করবেন, তখন তো আপনি সেটাতে ভালো হবেনই। এটা খুব স্বাভাবিক। এখন আমি যদি ইংরেজি না পড়ি, আমি যদি গণিত না পড়ি, আর আমি যদি শুধু সবসময় বলি যে, "আপু আমার বেসিক খুব স্ট্রং না, আমি কিভাবে চাকরি পাবো? আমার পক্ষে তো আসলে সম্ভব না।" সেই জিনিসটা তো আসলে ভাই করা যাবে না। আপনি বেসিক আপনার স্ট্রং না, আপনি তাহলে পড়াশোনা করেন। বেসিক আপনার দুর্বল, আপনাকে অন অ্যান্ড অনলি ওয়ে হচ্ছে পড়াশোনা করা, এক্সারসাইজ করা, বেসিকটাকে স্ট্রং করার চেষ্টা করা। তো বেসিকটাকে স্ট্রং করবেন এবং আপনি হচ্ছে আপনার যে লিখিতটা, ভাইভাটা এই জিনিসগুলোকে ফোকাস করেন। যেমন প্রাইমারি স্কুলে আপনার যেহেতু ভাইভাটা লিখিতটাই হচ্ছে আপনার প্রিলিমিনারি, সেখানে তো ওখানে আপনি সেফ আ হয়ে যাচ্ছেন। সেটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের চাকরি না হওয়ার আরেকটা খুব মানে ভাইটাল একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার ক্যারিয়ার চয়েসটা আপনি ঠিকঠাক মতো করতে পারেন না। দেখেন, ধরুন আপনি ডিগ্রি, আমাকে একজন ভাই মাঝে মধ্যে উনি বলেন, উনি যদি আমার ভিডিওটি শুনে থাকেন, আ তাহলে উনার উদ্দেশ্যে এবং উনার মতো যদি অন্য কেউ থাকেন, তাহলে আমি তার উদ্দেশ্যে বলি, উনি আমার ভিডিও শোনেন রেগুলারলি। তো উনি আমাকে বলেছিলেন যে, "আপু আমি ডিগ্রি পাস করেছি। তো আমার খুব স্বপ্ন ছিল। মাস্টার্সটা করা হয়নি। মাস্টার্স করতে গেলে আসলে আমার বয়স আর থাকবে না। তো আমার অনেক স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার। কিন্তু আ বিসিএস ক্যাডার হতে পারছি না। আমি অন্যান্য অনেক চাকরিতে যে রিকোয়ারমেন্ট চাই সেটা আমি পূরণ করতে পারছি না। আসলে খুব হতাশ।" দেখেন ভাই, আসলে এ ধরনের হতাশার আসলে কোনো সুযোগ নেই। আপনি যেহেতু ওই জিনিসটা পারেননি, যেটা আপনার পেছনে চলে গেছে, অবশ্যই আপনি কোনো না কোনো কারণেই পারেননি। যদি কোনো রিজন থাকে এবং সেটা যদি ভ্যালিড কোনো রিজন থাকে যে, যে কারণটাতে আপনি পারছেন না, তাহলে তো আপনাকে নিজেকে ক্ষমা করে দিতেই হবে, তাই না? আর যদি বিষয়টা এরকম হয় যে আপনি ইচ্ছা করে আলসেমি করেছেন, আপনার পড়াশোনা করতে ভালো লাগে না, আপনি কোনমতে ডিগ্রিটা পাস করেছেন, তাহলে ভাই নিজেকে মাফ করেন আর যাই করেন না কেন, আপনি সুইচ করেন। আপনি যেহেতু ডিগ্রি পাস করেছেন, ওইভাবে আপনার পড়াশোনাটা ভালো লাগে না, আপনি অন্য যেটা করেন, আপনি হয় বিদেশে চলে যান অথবা দেশে আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি করেন বা যেকোনো একটা প্রাইভেট ফার্মে চাকরি করেন বা বিজনেস করেন। বিজনেস করতে যে খুব বেশি ক্যাপিটাল লাগবেও না, ফ্রিল্যান্সিং করতে পারেন। মানে যেকোনো একটা কিছুতে সুইচ করে যান। যে আমি ওটা হতে পারিনি বলে যে আমাকে মানে সারা জীবন শুধু বিলাপ করতে হবে, বিষয়টা কখনোই না। আপনি যেকোনো অবস্থায়, যেকোনো সিচুয়েশন এ নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করবেন। এটা হচ্ছে সবচেয়ে বড়। যেটা আপনার হয়ে গিয়েছে, যেই ভুলটা আসলে শুধরানোর আর সুযোগ নাই, সেটা নিয়ে আসলে বিলাপ করে কোনো ফায়দা নেই। আরেকটা বিষয় যেটা আ আছে আপনাদের মধ্যে, সেটা হচ্ছে যে এখন চাকরির যে কম্পিটিশন, হ্যাঁ? যেমন বিসিএস পরীক্ষা এখন দেখা যায় যে জেনারেল ক্যাডার গুলো বেশিরভাগই ইঞ্জিনিয়ারিং, ডাক্তার যারা আছেন সেসব ব্যাকগ্রাউন্ডের বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা স্টুডেন্ট আছেন তারা নিয়ে নিচ্ছেন। দেখুন, তার মেধাটা যে আপনার চেয়ে বেশি এটা কিন্তু কখনোই সত্য না। এই বিষয়টা সবসময় আপনি নিজেকে তার চেয়ে দুর্বল ভাবছেন, আ এটা ভাবতে পারেন। আপনি হয়তো তার চেয়ে দুর্বল এখন আছেন। কিন্তু আপনি যে তার চেয়ে দুর্বল, বিষয়টা কিন্তু তা না। তার দেখা যায় একজন যিনি ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, তারা কিন্তু আ আ ছোটবেলা থেকে তারা অ ভালো একটা পড়াশোনা করে এসেছে। এবং তারা তাদের ডিপার্টমেন্টাল পড়াশোনাকালীন যে সময়টা, সেখানেও পড়াশোনা করে। তো সে যেহেতু আপনার যে পড়াশোনায় এগিয়ে আছে, তার মানে তো তার বেসিকটা স্ট্রং হবে। সে কিন্তু প্রতিযোগিতায় একটু এগিয়েই থাকবে। তো আপনি তাকেও ভাই ক্ষমা করে দেন। সে যেহেতু আসলে আগানোই আছে, আপনি যেহেতু এক হাত পিছনে আছেন, তাহলে আপনি আপনার টার্গেটটা ওভাবে সেট করেন। আপনি যদি মনে করেন যে আপনার মধ্যে সেই ক্যালিবার আছে, যে ক্যালিবারের মাধ্যমে আপনি হচ্ছে তাকে ছুঁতে পারবেন এবং তাকে ছাড়িয়ে যেতে পারবেন, তাহলেই শুধুমাত্র আপনি সেই গোলটা টার্গেট করুন। বিসিএস ক্যাডার হয়ে আপনাকে আ মরতে হবে জীবনে এমন আসলে কোনো বিসিএস ক্যাডার হয়ে যে আপনাকে আসলে আ মানে বেঁচে থাকতে হবে, বিষয়টা কিন্তু তা নয়। তা না হলে যে আপনি মরে যাবেন, বিষয়টা কিন্তু কখনোই তা না। বিসিএস ক্যাডার আমি ভাই খুবই কম বেতন পাই, যে বেতনে সংসার চলে না। হাসব্যান্ডের কাছ থেকে টাকা নিতে হয়। হাসব্যান্ডও সরকারি চাকরি করে। দেখা যায় ২ জনেই সবসময় অভাবে থাকি। তার চেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে যদি কৃষিকাজ করতাম তাহলে অনেক ভালো থাকতাম। কিন্তু আমাদের সমাজের প্রতিবন্ধকতা বা সামাজিক কিছু ব্যাপারের কারণে কিন্তু আমরা সেই কাজগুলো করতে পারছি না। তো সেজন্য হচ্ছে আপনারা কিন্তু এই বিষয়টা ঝেড়ে ফেলেন যে বিসিএস ক্যাডারই হতে হবে। আপনি অন্য কিছু করেন, কোন সমস্যা নেই। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো আ আছে, এই বিষয়গুলো যে আপনার আসলে চাকরিটা যখন হচ্ছে না, তখন কিন্তু আপনার এর পেছনের কারণটা কি? এটা আগে আইডেন্টিফাই করতে হবে। যে আপনি লিখিতটা যে দিচ্ছেন, সেই লিখিতটাকে আপনি আ ঠিকঠাক দিচ্ছেন কিনা? আপনি যদি বিসিএস এর ক্ষেত্রে কথা বলেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে লিখিত ভালো হতে হবে। এখানে ৯০০, ১১০০ নাম্বারের পরীক্ষা। হ্যাঁ? তো এখানে যদি আপনি ভালো না করেন, তাহলে ভাই আপনি
প্রিলিমিনারি ৫টা ১০টা যতটাই পাস করেন না কেন কোনো লাভ হবে না। ভাইবাও এখানে একটা ভাইটাল ব্যাপার। যদি এখন ভাইবার নাম্বার কমিয়েছে, তো লিখিতটাকে কিন্তু আপনাকে অবশ্যই অনেক গুরুত্ব দিতে হবে। তারপরে বেসিকের যদি দুর্বলতা থাকে, দেখা যায় যে বিসিএস বা অন্য যেকোনো চাকরি আপনি শুধু মুখস্থ বিদ্যার উপরে যদি ডিপেন্ড করেন, তাহলে কিন্তু আপনি এখানে আসলে টিকতে পারবেন না। মুখস্থ বিদ্যা দিয়ে আসলে সব জায়গায় সবকিছু হয় না। আপনি যদি ১০ পাতা ইংরেজি লেখার মতো ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল না থাকে, তাহলে আমি বলব যে এখানে এসেন না। আপনার যদি ১০ পাতা লেখার মতো বাংলার ওইরকম লেখার মতো ক্যালিবার না থাকে, তাহলে বলব ভাই আপনি এখানে এসেন না। আপনি অন্য কিছু করেন। আপনার জন্য যেটা। হ্যাঁ, এই জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন যে আমাকে কোথায় গিয়ে চলতে হবে, কোথায় গিয়ে থামতে হবে, তাহলে কিন্তু আপনাদের মধ্যে সেই হতাশাটা আর কাজ করবে না। তো এই যে যখন আপনি ফেইলিউর হচ্ছেন, তখন সেই ফেইলিউর এর পেছনে কারণটা কি? একটা কারণ নাকি একাধিক কারণ? বা একটা কারণ থাকলে সেই কারণটা কি সলভ করা যাবে? বা একাধিক কারণ থাকলে সেটাও কি সেগুলোকে সলভ করা যাবে কিনা? সেই জিনিসটা চিন্তা করেন। যদি মনে করেন যেটা সলভেবল হয়, তাহলে সেটা সলভ করে সামনের দিকে আগান। আর যদি মনে করেন যে না, এর চেয়ে বেশি আসলে আমার পক্ষে সম্ভব না, তাহলে গোলটা সেভাবে সেট করেন বা গোলটা যেমনই থাকুক না কেন, আপনি এটা ভাবুন যে আমি আমি আসলে হতাশ হব না, আমি যেটা মেনে নেব। মেনে নেয়ার সেই টেনডেন্সিটা বা সেই ধৈর্যটা, মানসিক বলটা আপনাকে রাখতে হবে। এটাই। আর হচ্ছে আপনারা যেটা করেন যে রেগুলারিটি মেইনটেইন করেন না। দেখা গেল আমি নিজেও এটা করেছি। প্রিলিমিনারি সময় আমি প্রচুর পড়াশোনা করেছি, লিখিত সময় আমার পড়তে ইচ্ছা করছে না। হ্যাঁ, তো এরকম যদি আপনি ধরেন ১ম বিসিএস টা আরেকটা বিষয় যে অনেকে আমি আপনাদেরকে সাজেশন দিই যে আপনারা ১ টা বছর আসলে খুব ভালো মতো পড়েন। সেদিন আমাকে একজন বলেছে, "আপু আসলে ১ বছর পড়লে চাকরি হয় না। চাকরির জন্য আসলে অনেক দিন ওয়েট করতে হয়।" অবশ্যই ওয়েট তো করতেই হবে। ১ বছর তো আপনি অবশ্যই চাকরি পাবেন না, যদি বিশেষ করে আপনি যদি বিসিএস ক্যাডার হতে চান। কিন্তু আপনাকে ১ টা বছর আপনি এমনভাবে প্রিপারেশন নেন, যাতে পরের যে সময়গুলো আপনি ওয়েট করবেন, সেই সময়গুলোতে আপনাকে বেশি চাপ নিতে না হয়। হ্যাঁ? মোটামুটি ১ বছরের মধ্যে আপনি যদি লিখিত দিয়ে ফেলেন, এরপরে ভাইবা বা এর পরবর্তী যে আপনার যে বিষয়গুলো আসে, সেগুলো কমপ্লিট হতে আপনি যাতে মোটামুটি একটা চাকরি পেয়ে যান। এজন্য হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আসলে আপনার আ গোলটা সেট করে ওই মতো করে ওইটার প্রপার প্রিপারেশনটা নিয়ে, যাতে ওই প্রিপারেশনটা আপনাকে আপনার টার্গেটেড গোলে আপনাকে পৌঁছে দিতে পারে। সেভাবে আপনারা প্রস্তুতি নেন। আরেকটা হচ্ছে যে মানে খুব কনসিস্টেন্সি টা আপনারা বজায় রাখার চেষ্টা করবেন। যেটা বলছিলাম যে আপনি হচ্ছে প্রিলিমিনারিটা দিলেন, এরপর আপনি লিখিতটা আবার ঠিকঠাক মতো দিলেন না। তাহলে কিন্তু আসলে হবে না। আপনাকে ওই যে আপনার ১ বছর লাগুক, ৬ মাস লাগুক কিংবা ২ বছর লাগুক, যে সময়টা পর্যন্ত আপনি মোটামুটি লিখিত এবং ভাইভা এই ৩ টার প্রিপারেশন আপনি কমপ্লিট করতে না পারেন, ততখানি সময় ভাই আপনি একটু পড়াশোনা করেন। ভাই, আপু সবাইকে আমি ভাই বলছি। হ্যাঁ? তো আপনারা সেভাবে পড়াশোনাটা করেন। দেখবেন যে আপনি অবশ্যই চাকরিটি পাবেন। আর লিখিত ক্ষেত্রে দেখা যায় আরেকটা বিষয়, আপনারা হচ্ছে হ্যান্ড রাইটিং এর দিকেও একটু লক্ষ্য রাখবেন। হ্যাঁ? আমি আমি নিজেও তো একজন টিচার। আ তো টিচারদের ক্ষেত্রে যেটা হয় যে আসলে ধরেন চাকরির পরীক্ষাগুলো যেগুলো ব্যাংক, সেটা তো আলাদা বিষয়। ব্যাংকে লেখা কম। বিসিএস কিংবা অন্যান্য নন ক্যাডার আসলে অনেক লেখা লিখতে হয় এখানে। তো এত লেখা পড়ার আসলে স্যারদের খুব বেশি থাকে না। স্যাররা না খাতা ধরলেও বুঝতে পারে যে এই লেখাটা কতখানি আ ভালো হয়েছে বা মন্দ হয়েছে। পেজটা উল্টালেই বোঝা যায়। সেক্ষেত্রে আপনারা খাতার ডেকোরেশনটা, আপনার ইনফরমেশন কতখানি দিলেন সেটার গ্রহণযোগ্যতা বা সেটার মানে কতখানি নির্ভুল দিলেন নাকি জাস্ট আন্দাজে দিয়ে দিলেন, সেই বিষয়টা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। তো হাতের লেখাটা এবং প্রশ্নর ডেকোরেশনটা, খাতার ডেকোরেশনটা, এইগুলোর দিকে নজর দেন। যেখানে আপনার ভুল আছে আপনি নিজেকে প্রশ্ন করেন। আপনার নিজের যে কি উইকনেস গুলো আছে, সেই উইকনেস গুলো আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করেন। যদি আপনি উইকনেসটা আইডেন্টিফাই করতে পারেন এবং সেটা যদি সলভেবল হয়, অবশ্যই সেটা সলভ করে আপনি সমাধান করে ফেলবেন এবং আপনি কিন্তু একটি চাকরি অবশ্যই পাবেন। তো আপনারা সেভাবেই খুব ভালোমতো প্রস্তুতি নেন। আর আল্লাহর কাছে প্রার্থনা করেন যাতে আপনারা আপনাদের টার্গেট গোলে পৌঁছাতে পারেন। আ সবাই খুব বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।